তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া বিউপি তে আসলে জিকে বাংলাদেশ পার্টে আসলে কোন কোন টপিক গুলো পড়তে হবে। দেখো, আমি তোমাদেরকে বলি, অ্যাডমিশন টাইমটা খুবই শর্ট একটা টাইম। এখানে তো সব কিছু পড়ে ফেলা আসলে পসিবল না, কখনোই কারোর পক্ষে সম্ভব না। তো তোমাদেরকে জানতে হবে আসলে কতটুকু তোমাকে পড়তে হবে, কতটুকু তোমাকে বাদ দিতে হবে। তো আজকে তোমাদেরকে আমি জিকে বাংলাদেশ যে পার্টটুকু আছে এই পার্টে আসলে কোন কোন টপিক গুলো পড়লে তুমি 100% কমন পেয়ে যাবে তার একটা একদম পূর্ণাঙ্গ সাজেশন তোমাকে আজকে দিব। তুমি এই সাজেশনটা ফলো করলে তুমি 100% এখান থেকে জিকে বাংলাদেশ পার্ট থেকে কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে যে কথাটা বলতে হবে সেটা তো বাংলাদেশের হিস্ট্রি নিয়ে তো অবশ্যই তোমাকে জানতে হবে। এখন বাংলাদেশে তো বহুত হিস্ট্রি আছে, সেই ওই যে প্রাচীন কাল থেকে শুরু করে তারপরে হচ্ছে ইংরেজদের শাসন, তারপরে হচ্ছে এই যে পাকিস্তান আমলের শাসন, দেন বর্তমান যে যুগ, বহুত হিস্ট্রি আছে। তাহলে এই সব হিস্ট্রি কি আমাদেরকে জানতে হবে? না, তোমার সব হিস্ট্রি জানার প্রয়োজন নেই। তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের লিবারেশন আর অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের খুব একটা পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা তোমাদেরকে লিবারেশন আর নিয়ে রাখতে হবে। এর পরবর্তী যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়েও তোমাদেরকে ভালো একটা ধারণা রাখতে হবে। এখানেও আসলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা লিবারেশন আর এ টু জেড সব জানতে হবে এমন না। এই বিউপির সাথে রিলেটেড বা কোন টাইপের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছে সেটা দেখে তোমাকে একটু ধারণা করে নিতে হবে যে লিবারেশন আর অর থেকে তোমাদেরকে আসলে কতটুকু পড়তে হবে। এটা তো অনেক বড় পার্ট, তাই না? এখান থেকে কতটুকু তোমার প্রয়োজন, কতটুকু তোমার দরকার পড়বে, সেটা তোমাকে এই প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন অ্যানালাইসিস করে একটু তোমাকে বের করে নিতে হবে। এরপরে দেখো, ব্রিটিশ পিরিয়ড, এটা একটু লেস ইম্পর্টেন্ট, তারপরেও একটা পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করবে। এরপরে আসছে কি, পাকিস্তান পিরিয়ড। পাকিস্তান পিরিয়ড সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ, যেহেতু আমরা এখন বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, তাহলে বাংলাদেশের সম্পর্কে আসলে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। প্রথমত বাংলাদেশের বর্ডার সম্পর্কে জানতে হবে, কোন কোন দেশের সাথে বর্ডার আছে, কতটুকু বর্ডার আছে, কোন কোন বর্ডার নিয়ে ঝামেলা হয়, কোন কোন বর্ডারে কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে উম অনেক বেশি কথাবার্তা হয়, সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে ফ্ল্যাগ, ফ্ল্যাগ সম্পর্কে প্রথম কবে ফ্ল্যাগ তৈরি হয়েছিল, প্রথম কবে ফ্ল্যাগ মানে হচ্ছে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, বা প্রথম বাংলাদেশের পতাকার ডিজাইন কেমন ছিল, কে ডিজাইন করেছিল, কে পতাকা উত্তোলন করেছিল, কোথায় উত্তোলিত হয়েছিল, এগুলো জানতে হবে। এরপর হচ্ছে অ্যানথেম। অ্যানথেম জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে কতটা এখানে চরণ আছে, কিংবা কে এটার রচয়িতা, কবে গাওয়া হয়েছিল, ঠিক আছে, কোথা থেকে নেওয়া হয়েছে অ্যানথেমটা, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপর হচ্ছে লোগো, বাংলাদেশের যে লোগোটা আছে, যে ন্যাশনাল লোগো, যে সিম্বলটা আছে, এই সিম্বলটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এই সিম্বলের মধ্যে কি কি আছে এবং সেগুলো কোন সিম্বলিক মিনিং এ ইউজ করা হয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। দেন ডিভিশন, ডিভিশন সম্পর্কে অর্থাৎ বিভাগগুলো সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা রাখতে হবে, বিশেষ করে লেটেস্ট যে বিভাগগুলো মানে প্রস্তাবিত হচ্ছে এগুলো সম্পর্কে সুন্দর একটা স্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবা। কোনটা বড় বিভাগ, কোনটা ছোট বিভাগ, কোন বিভাগে পপুলেশন বেশি, কোন বিভাগে ডেনসিটি বেশি, কোনটা হচ্ছে এরিয়ার দিক থেকে বড়, এগুলো জানতে হবে। সেম ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করবা, উপজেলার ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করবা। উপজেলাটা একটু লেস ইম্পর্টেন্ট, যদি না সেই উপজেলাটা আসলে কোনো একটা খুব বেশি রিনিউন্ড হয়। বাকি ক্ষেত্রে দেখা যায় যে উপজেলা থেকে প্রশ্ন কমই আসে। এরপরে দেখো, আমরা বাংলাদেশে অ্যাচিভমেন্ট অর্থাৎ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে কি কি অ্যাচিভ করেছে, অ্যাচিভমেন্ট গুলো কি কি, এটা জানবা। যেমন আমি যখন এই ভিডিওটা করছি তখন অলরেডি বাংলাদেশ সেই 2003 সালের পরে এই 2025 সালে এসে বাংলাদেশ ইন্ডিয়াকে কিন্তু ভারতকে ফুটবলে হারিয়েছে। এটাও কিন্তু বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট। এমন সাম্প্রতিক সময়ে যে অ্যাচিভমেন্ট গুলো আছে, কিংবা বাংলাদেশের ওভারঅল হিস্ট্রিতে যে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট গুলো আছে, যে অর্জন গুলো আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর আসি হচ্ছে জিআই প্রোডাক্ট। জিআই প্রোডাক্টের ক্ষেত্রে সব থেকে বেশি আসে হচ্ছে রিসেন্ট টাইমে যে জিআই প্রোডাক্টটা আসলে তোমাদের প্রস্তাবিত হয়েছে বা যেটা আসলে ঘোষিত হয়েছে সেটা। এছাড়াও বাংলাদেশের টোটাল জিআই প্রোডাক্ট কতগুলো আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং সাম্প্রতিক সময়ে যে জিআই প্রোডাক্টটা আসলে ঘোষিত হয়েছে সেটা আসলে কোথার কি কারণে হয়েছে, কে ঘোষণা দিয়েছে, কারা ঘোষণা দিয়েছে, এটা ইম্পর্টেন্ট। এরপরে মেগা প্রজেক্টের ক্ষেত্রেও সেম। মেগা প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয় এই মেগা প্রজেক্ট থেকে। মেগা প্রজেক্টটা খুবই ভালোভাবে পড়বে। মেগা প্রজেক্টটা কি, বাংলাদেশে আসলে সাম্প্রতিক সময়ে কোন কোন বড় বড় প্রকল্পগুলো রানিং আছে, কোনটা শেষ হয়েছে, কোনটা উদ্বোধন হয়েছে,
কিংবা রিসেন্ট টাইমে আশেপাশে সময়ে আসলে কোনটা শেষ হয়েছে, কোনটার কত খরচ হয়েছে, এগুলো একটু নিয়ে জানতে হবে। এরপরে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। এটা পুরা 3 স্টার। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। কনস্টিটিউশন কিন্তু অনেক বড় একটা জায়গা। সব এখানে পড়ার দরকার নেই। কতটুকু পড়তে হবে, কতটুকু কনস্টিটিউশন সম্পর্কে জানতে হবে সেটা আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে আরো সুন্দর করে গুছিয়ে বলে দিব। এরপরে হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, এটা নিয়ে একটা ভালো ধারণা রাখতে হবে। ল কেমন ভাবে বাংলাদেশে ল অ্যাপ্লাই করা হয় সেটা তোমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে দেখো, ফার্স্ট এন্ড লার্জেস্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রথম কোনটা হয়েছিল, বাংলাদেশ শেষে কোনটা হলো সাম্প্রতিক সময়ে, কিংবা বাংলাদেশের সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এছাড়া ওল্ড নেম বলতে শুধু বাংলাদেশের ওল্ড নেম না, কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন জায়গাগুলো আছে, যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোর কিন্তু একটা প্রাচীন নাম ছিল। সেই প্রাচীন নামগুলো, ওল্ড নেম গুলো তোমাদেরকে জানতে হবে। ন্যাশনাল ডেইজ, ন্যাশনাল ডেইজ যে মানে হচ্ছে ন্যাশনাল হলিডেজ যেগুলো থাকে, বা যে ন্যাশনাল ডেইজ গুলো আমরা আসলে অবজার্ভ করি, যেগুলো আসলে আমরা মেনে চলি বা পালন করি, এই ন্যাশনাল ডেজ গুলো তোমাদেরকে জানতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যদি কোনো ন্যাশনাল ডেজ ঘোষণা করা হয়, সেটা কিন্তু একদম ফরজ মনে রাখা তোমাদের জন্য, ওইটা আসার চান্স সব থেকে বেশি। এরপরে দেখো, ইকোনমিক্স এর ক্ষেত্রে বিশেষ করে এখানে তোমাদেরকে বাজেট সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ইকোনমিক্যাল সিচুয়েশনটা কেমন, কোন জায়গায় এখন আছে, কোন সেক্টরটা ইকোনমিক্সে বা ইকোনমিক্যাল সিচুয়েশনে কোন সেক্টরটা আসলে বেশি ভূমিকা রাখতেছে, কোনটা কম, কোনটাতে ঘাটতি আছে, এটা তোমাদেরকে জানতে হবে। এগ্রিকালচার সম্পর্কে, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাহলে এগ্রিকালচার সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট সম্পর্কে তোমাদেরকে কিন্তু জানতে হবে। এখান থেকে একটা প্রশ্ন এবার মাস্ট পাবে, তোমরা অবশ্যই বাজেট থেকে একটা প্রশ্ন পাবে। তো বাজেট সম্পর্কে একদম সুন্দর একটা ধারণা রাখবে, কোন সেক্টরে বেশি বাজেট দেওয়া হয়েছে, বা এই বাজেটে কত টাকা ঘাটতি আছে, এটা কিন্তু ঘাটতি বাজেট, ঠিক আছে। আর কোন জায়গায় ঘাটতি আছে, কোনটাতে বেশি বাজেট দেওয়া হয়েছে, এই জায়গাগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে জানতে হবে। এর পরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো, পপুলেশন, বাংলাদেশের পপুলেশন কত, পপুলেশন ডেন্সিটি কত, এগুলো পপুলেশন ডেন্সিটি অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে আসলে কতজন লোক বসবাস করে সেটা তোমাকে জানতে হবে। এটা কিন্তু চেঞ্জ হয়। সো এটা লেটেস্ট আপডেটটা তোমরা জেনে রাখবে। এখানে হচ্ছে এটা ট্রাইবস হবে, এখানে ট্রপস না, এটা হবে হচ্ছে ট্রাইবস অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশ সব থেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা, ছোট কোনটা, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে, এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসেস। হিস্টোরিক্যাল, বাংলাদেশের যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে, যেমন বিভিন্ন যে বধ্যভূমি থাকে, তারপর হচ্ছে যে পর্যটন কেন্দ্র, যে ঐতিহাসিক ঘটনার সাথে রিলেটেড যে জায়গাগুলো আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। বাংলাদেশের রিভার, এই রিভারের জায়গাটা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, এটা কিন্তু স্টেজটা দিয়ে রাখবা। যেমন আমি যদি কয়েকটা বলি, বাংলাদেশের সব থেকে বড় রিভার কোনটা, দৈর্ঘ্যের দিকে কোনটা, তারপর হচ্ছে প্রস্থের দিকে কোনটা বড়, কোনটা ডিপেস্ট গভীরতার দিকে, কোনটা খরস্রোতা, কোনটা পাহাড়ি নদী, কোনটা বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে আবার বাংলাদেশে এসে ফিরেছে, তারপরে কোনটা হচ্ছে প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্র। এই যে রিভার রিলেটেড যে ইনফরমেশন, এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়। এরপর আসছে সি পোর্টস সম্পর্কেও তোমাদের ধারণা রাখতে হবে, এটাও 3 দিয়ে রাখো। এরপর আইল্যান্ড সম্পর্কে তোমাদেরকে ধারণা রাখতে হবে, বিশেষ করে সাম্প্রতিক সময় সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে তোমরা ধারণা রাখার চেষ্টা করবা। এরপরে দেখো, ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, বাংলাদেশে যে ইনস্টিটিউশন, যে প্রতিষ্ঠানগুলো আছে গুরুত্বপূর্ণ, এই ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা রাখবে। বাংলাদেশের যে রিনাউন্ড অর্গানাইজেশন গুলো আছে, এই অর্গানাইজেশন গুলো সম্পর্কে ধারণা রাখবে। আর্কিটেকচার যেগুলো আছে, এই আর্কিটেকচার সম্পর্কে ধারণা রাখতে হবে। ফেমাস পিপল, মানে যে গুরুত্বপূর্ণ জনপ্রিয় যে মানুষগুলো আছে, এগুলো এনাদের সম্পর্কে ধারণা রাখবে। বিশেষ করে রিসেন্ট টাইমে যারা আসলে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তাদের, এবং কি কারণে তারা জনপ্রিয় হয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে। ফেমাস যে বইগুলা আছে, কারা লিখেছেন, এই বইয়ে কি আলোচনা করা হয়েছে, এতটুকু জানলেই হবে। এরপরে স্পোর্টস এন্ড ফিল্ম, স্পোর্টস কিন্তু বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। স্পোর্টস থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকে। তো স্পোর্টস থেকে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা সুন্দর ধারণা রাখতে হবে। শুধু বাংলাদেশ না, এটা অল ওয়াইড ধারণা রাখতে হবে। কে ব্যালন ডি'র পেয়েছে, কে বর্ষসেরা ফুটবলার হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে খেলাধুলা স্পোর্টসে কি অর্জন করেছে। যেমন আমি বললাম যে এই আমি যখন ভিডিওটা করতেছি আজকেই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে। সেই 2003 সালের পরে 2025 সালে এসে বাংলাদেশ কিন্তু আজকে ইন্ডিয়াকে হারিয়েছে ফুটবলে। এটা বাংলাদেশের স্পোর্টস অনেক বড় একটা অর্জন। এগুলো কিন্তু খুব হাইলাইটেড, এটা আসার চান্সেস অনেক বেশি।
এছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেমন মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট খেলতেছে, এগুলো স্পোর্টস এর রিলেটেড খুবই হাইলাইটেড কোশ্চেন, এগুলো তোমাকে জানতে হবে। সাম্প্রতিক সময়টা স্পোর্টস এর ক্ষেত্রে সাম্প্রতিক সময়টা জানতে হবে, আগে কালের গুলা আসলে দরকার পড়ে না, সাম্প্রতিকটা জানলে না। ফিল্মের ক্ষেত্রেও কালজয়ী যে সিনেমাগুলো রয়েছে, বাংলাদেশে মুভিগুলো রয়েছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। কে এটা প্রযোজনা করেছে, কারা নায়ক ছিল, অভিনেতা বা অভিনেত্রী ছিল, সেটা জানতে হবে। এরপরে হচ্ছে দেখো, ফেমাসের মধ্যে ফেমাস নিউজ পেপার কোনটা আছে বাংলাদেশে, এটা জানতে হবে। টিভি চ্যানেলস কোনটা, সেটা জানতে হবে। বাংলাদেশে টিভি চ্যানেল মানে রাষ্ট্রীয় বা সরকার কর্তৃক পরিচালিত টিভি চ্যানেল কোনটা। এরপর হচ্ছে প্রাইস, বাংলাদেশে যে বাংলা একাডেমি থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয়, তারপরে ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে যে পুরস্কারগুলো দেওয়া হয়, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো, আমি একটু পুকি কালার, ঠিক আছে, একটু পিঙ্ক কালার দিয়ে এটা লিখে দিই, সেটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট কিন্তু 100% খুব ভালোভাবে 100 প্রস্তুতি এখান থেকে নিয়ে যেতে হবে। কেন বললাম? কারণ 10 থেকে 15টা প্রশ্ন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিলিয়ে এই রিসেন্ট পার্ট থেকে হয় 40টার মধ্যে। তাহলে বোঝো কত বড় একটা পার্ট এই রিসেন্টটা থেকে আসে। তো রিসেন্টটা খুব ভালোভাবে কভার করবে তুমি আমাদের এই পেজে, প্রতি মাসের রিসেন্ট আপডেট পেয়ে যাবে, খুব সুন্দর করে গুছিয়ে আমরা রিসেন্ট আপডেটটা দিয়ে দিই, ওইখান থেকে পড়লে তোমরা খুব ইজিলি কমন পেয়ে যাবে। তো রিসেন্ট কিন্তু খুব ক্রুশিয়াল প্রমিনেন্ট একটা রোল প্লে করে জিকে এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। এই যে সাজেশনটা তোমাদেরকে গুছিয়ে দিলাম, এই সাজেশনটা মাথায় রেখে এটা মেনে যদি তুমি প্রস্তুতি নিয়ে, একদম পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে যদি তুমি এক্সাম হলে যাও, তোমার বাংলাদেশ জিকের পার্ট থেকে আটকাতে পারবে না, তুমি 100% অ্যান্সার করে আসতে পারবে।